أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আলহামদুলিল্লাহ তোমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেকই ভালো আছি। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা টেন্সের যে বাকি অংশটা ছিল সে অংশটা নিয়ে কি আলোচনা করতে যাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ কি বলেন সহায় হন, আল্লাহ সাহায্য করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তবেই কি সুন্দর করে এই ক্লাসটা নেওয়া সম্ভব হবে। যেন সবার কাছে কি দোয়া প্রার্থী। তো আমাদের কি মনে আছে যে আমরা আসলে টেন্সের কতটুকু আলোচনা করেছিলাম আর কোন অংশটা বাকি ছিল? কোন অংশটা বাকি ছিল বলতে দেখি। আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স 6টা সেটা আলোচনা করেছি, তবে ইনডেফিনিট টেন্স 3টা সেটাও কি আলোচনা করেছি। 6 3 কত 9, আর বাকি আছে কয়টা? 12টা হতে 3টা। সেই 3টা হচ্ছে কি পারফেক্ট। তো আজকে আমরা পারফেক্ট টেন্স নিয়ে করবো, আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা কি করবো, এখন লিখবো পারফেক্ট। পারফেক্ট। তো পারফেক্ট টেন্স আলোচনা করার আগে আমি আবারও কিছু এই পিছন দিকের কিছু কথা কি আমি একটু এই তোমার কি বলে স্মরণ করিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। তো আমরা টেন্স পড়াচ্ছিলাম। টেন্স দ্বারা আমরা কি বুঝি? কাল সময় বুঝি। একটা কাজ কোন সময় ঘটছে বা হচ্ছে, ঠিক আছে, ওই সময়টা হচ্ছে কি, ওই কাজ হওয়ার সময়টা অথবা ওই কাজ করার সময়টা হচ্ছে কি টেন্স, অথবা কাল। তো আমরা দেখতে পেয়েছিলাম যে টেন্স 3 প্রকার ছিল। এটা প্রেজেন্ট, যেটা বর্তমান কাল তোমরা জানো। এটা ছিল কি পাস্ট, অতীতকাল। আর এটা ছিল কি ফিউচার বা ভবিষ্যৎকাল। তো প্রত্যেকটা টেন্সের আবার কি 4টা করে কি ভাগ আছে। যেমন প্রেজেন্ট টেন্সের 4টা বাকি: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, আর হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর পাস্ট টেন্সেরও কি এরকম 4টা ভাগ আছে: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আর পাস্ট কি পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সেরও কি আছে এরকম 4টা ভাগ: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, আর হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তবে আমরা কি আলোচনার সুবিধার্থে এভাবে ভাগ না করে আমরা কি করেছি, কন্টিনিউয়াসগুলোকে একসাথে করে ফেলেছিলাম, ঠিক না? কন্টিনিউয়াস টেন্স আমরা 6টা পেয়েছিলাম, তবে ইনডিফিনিট টেন্সগুলো আমরা এক পাশে করেছি 3টা। 6 3 9। আর পারফেক্ট আমরা কি 3টা ভাগ: প্রেজেন্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট, আর হচ্ছে কি ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো দেখা যায় হ্যাঁ আলোচনাটা কেমন হয়। দেখো, আমরা কন্টিনিউয়াস টেন্সটা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি, যখন কোনো কাজ চলমান হয়, কোনো কাজ কি গতমান হয় অথবা চলমান হয়, কাজটা ঘটছে অথবা কাজটা কি চলছে, একটা ঘটনা ঘটছে অথবা একটা কাজ কি কাজটা চলমান আছে, চলতেছে, তখন সেটা হচ্ছে কি এই কন্টিনিউয়াস। হ্যাঁ, এক কথা সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস। তো ইংরেজিতে ভার্বটা কন্টিনিউয়াস আছে, চলমান আছে, এটা বোঝার সহজ উপায় হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি। তার বিষয়ে কি থাকবে? আইএনজি থাকবে। যেমন গো থেকে গোয়িং হবে, ওয়াক থেকে ওয়াকিং, রান থেকে রানিং, সিট থেকে কি সিটিং, নাকি এরকম কি বলে, সুইম থেকে সুইমিং, রাইট থেকে রাইটিং, রিড থেকে রিডিং, নাকি স্লিপ থেকে স্লিপিং, প্লে থেকে প্লেইং ইত্যাদি, মানে মানে। আর আমরা একটা বিষয় আমরা দেখছিলাম যে ভার্বের 3টা ফর্ম দেখছিলাম। একটা প্রেজেন্ট ফর্ম আছে, কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এটা কি ফর্ম ছিল? ওটা কি প্রেজেন্ট। আর একটা ছিল কি মনে আছে? পাস্ট ফর্ম। আর একটা ছিল কি পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল 1 2 3। আমরা ভার্বের 3টা রূপ দেখতে পেয়েছিলাম, 3টা ফর্ম দেখেছিলাম: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো আমরা এর আগের কি বলে পার্টে
টেন্সের যে দ্বিতীয় পার্ট, সেই পার্টের মধ্যে আমরা কি দেখেছিলাম যে এই একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, সেটা হয় কি প্রেজেন্ট ইনডেফিনিট। তারপর দেখছিলাম যে একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের পাস্ট ফর্ম থাকে, সেটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট, ঠিক না? আর যদি এই কি বলে শ্যাল উইল থাকার পরে একটা সেন্টেন্সের মধ্যে শ্যাল আছে অথবা উইল আছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। এটা তোমরা আলোচনা কি শুনেছিলে, ঠিক আছে? তো এখন আমাদের দেখো তো, তাহলে ভার্বের কয় নাম্বার উত্তর হয়ে গেল আমাদের আলোচনার বাইরে? এই 3 নাম্বার পাস্ট পার্টিসিপল। আজকে যে আমি পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, এই পারফেক্ট টেন্সের মধ্যে আমাদের এই পাস্ট পার্টিসিপলটা লাগবে, বুঝতে পেরেছো? তাহলে আমি প্রেজেন্ট আর পাস্ট ফর্ম এই দুটো লিখেছি কি ইনডিফিনিটের মধ্যে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, আর কি ফিউচার ইনডিফিনিট। আর এই যে ভার্বের 3 নাম্বার যে রূপটা পাস্ট পার্টিসিপল, এটা আমাদের লাগবে হচ্ছে কি এই পারফেক্ট টেন্সের আলোচনায়। আশা করি বুঝেছো। তো আমরা সামনে আগাই দেখি ব্যাপারটা কেমন। আমি দেখো হ্যাভ, হ্যাজ, এই যে হ্যাভেস, এই দুইটা শব্দ তোমাদের পরিচিত, ঠিক না? এটা শব্দ তোমার কাছে কি পরিচিত। তারপর দেখো হ্যাজ, এটাও কি পরিচিত, হ্যাভেস, হ্যাজ। তারপর দেখো শ্যালটাও পরিচিত, তবে শ্যালের সাথে হ্যাভ, আর হচ্ছে উইল হ্যাভ। এখানে সবগুলো ওয়ার্ডই তোমাদের কি পরিচিত, ঠিক না? দেখো আমি আগের ক্লাসে বলেছিলাম যে সেন্টেন্সের মধ্যে কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে যেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে বসে, কিছু অক্সিলিয়ারি ভার্ব আছে যেগুলো হচ্ছে কি পাস্ট টেন্সে বসে, আর কিছু অক্সিলিয়ারি আছে যেগুলো হচ্ছে কি ফিউচার টেন্সে বসে। অর্থাৎ ওই অক্সিলিয়ারি ভার্বগুলো দেখেই আমরা বুঝতে পারি সেন্টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্টে না পাস্টে না ফিউচারে। তো ওই কথারই কি বলে একটা অংশ আজকে ক্লাসের মধ্যে দেখো হ্যাভ, হ্যাজ। তোমরা দেখতে পাচ্ছ হ্যাভ আর হ্যাজ। এই হ্যাভ হচ্ছে কি প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। ওকে, হ্যাভ ইজ কোন টেন্সের অক্সিলিয়ারি ভার্ব বলতো দেখি? প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। তো হ্যাড, এই হ্যাড হচ্ছে পাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে কি পাস্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। আর এই যে শ্যাল দেখতে পাচ্ছ তোমরা আর উইল দেখতে পাচ্ছ, এই শ্যাল উইল হচ্ছে কি ফিউচার টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, নাকি? ক্লিয়ার? তো হ্যাঁ, একবারে শর্টে আমি এটা পারফেক্টটা বুঝিয়ে ফেলবো, পরে উদাহরণটা আমি লিখবো ইনশাআল্লাহ। এই যে হ্যাভ আর হ্যাজ, হ্যাভ, তারপর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে একটা ভার্ব থাকবে, ভার্ব এর পাস্ট পার্টিসিপল, ভার্বের কি পাস্ট পার্টিসিপল। তোমরা একটু আগে দেখলাম যে আমি ভার্বের 3টা ফর্ম লিখলাম, এখানে লিখেছিলাম যে প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম, তারপর হচ্ছে কি এই যে পাস্ট পার্টিসিপল। আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ওই দুটা ব্যবহার আগে ক্লাসে দেখেছি, আজকে আমরা পাস্ট পার্টিসিপলের ব্যবহারটা কি দেখবো, ঠিক না? এই সেই ভার্বের পাস্ট পার্টিসিপল, দেখতে পাচ্ছ তোমরা? এই সেই ভার্বের কি পাস্ট পার্টিসিপল। তো তোমরা এখন তো নিজের একটু চিন্তা করো, একটু ভাবলে দেখো তোমরা নিজের এখান থেকে আসলে আমি এটা এই যে লিখলাম একটা ফর্ম এখানে আমি লিখলাম, এটা দ্বারা আমি কি বুঝতে চাচ্ছি তোমরা অলরেডি কি আলহামদুলিল্লাহ হয়তো বুদ্ধিমতীরা কি বুঝে গিয়েছ। যখনই একটা সেন্টেন্সের মধ্যে কি হ্যাভেস থাকবে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট, হ্যাভেস থাকলে কি প্রেজেন্ট। তো এরপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, অর্থাৎ 3 নাম্বার যে ফর্মটা সেটা থাকে, তখন সেটার নাম হবে প্রেজেন্ট পারফেক্ট
টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এরপরে একটা সেন্টেন্সের মধ্যে হ্যাড থাকলে, হ্যাড, এইচএডি হ্যাড, হ্যাড থাকলে কি পাস্ট, হ্যাড থাকলে পাস্ট। তো হেডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপটা থাকে, প্রেজেন্ট না, পাস্ট না, পাস্ট পার্টিসিপল, যেমন রাইট, রোট, রিটেন, রাইট থাকবে না, রোট থাকবে না, থাকবে কি রিটেন যদি থাকে। অথবা গো ওয়েন্ট গন, তোমরা জানো গো ওয়েন্ট গন, গো প্রেজেন্ট, ওয়েন্ট হচ্ছে কি পাস্ট, আর গন কি পাস্ট পার্টিসিপল। যদি ওয়েন্ট থাকে, এই হেডের পরে কি থাকবে ওয়েন্ট, হ্যাড গো না, হ্যাড ওয়েন্ট থাকবে, ঠিক আছে। হ্যাড রাইট না, হ্যাড রোটও হবে না, হ্যাড রিটেন থাকবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে সেটার নাম হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? ওকে, এরপর দেখো 3 নম্বরটা, সেটা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ এটা হচ্ছে কি ফিউচার টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। শ্যাল হ্যাভ এর পরে অথবা উইল হ্যাভ এর পরে যদি তোমরা দেখতে পাও যে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, 3 নম্বর রূপটা আছে, তাহলে সেটার নাম হবে কি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। তা আমরা কি করবো, এই 3টা যে কি বলে সিস্টেম, হ্যাঁ 3টা টেন্স, এখানে এই 3টা টেন্সের কি বলে আলোকে আমি কিছু সেন্টেন্স ইনশাআল্লাহ লিখবো, কিছু সেন্টেন্স কি লিখবো। তবে একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নেওয়ার পরে আমি নাম মুছে ফেলছি, তারপরে একটা সামনে আমি আগাচ্ছি আর কি, হ্যাঁ স্ক্রিনশট নিলাম। তো এখানে তোমরা একটা চার্ট দেখতে পাচ্ছ, দেখো আমি লিখেছি, তোমরা স্ক্রিনশট নাও, খাতায় লেখো। এম ইজ আর, তারপর হচ্ছে কি হ্যাভ, হ্যাজ, ডু, ডাস। এম ইজ আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাস। কয়টা হলো? 3, 4, 5, 6, 7। এই 7টা হচ্ছে প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ এই 7টা অক্সিলিয়ারি ভার্বের যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব যদি তুমি একটা সেন্টেন্সের মধ্যে পাও, এই যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে পাও, তাহলে সেটাকে তুমি কি টেন্স বলে জানবে? প্রেজেন্ট টেন্স বলে জানবে। ক্লিয়ার? নাম্বার 2 দেখো, ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডিড। ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডিড। কয়টা হলো? 1, 2, 3, 4। এই 4টা ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডিড। কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি থাকে, তুমি পাও এই 4টা
অক্সিলিয়ারি ভার্বের যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব যদি একটা সেন্টেন্সে পাওয়া যায়, ইংরেজি একটা সেন্টেন্সে পাওয়া যায়, তাহলে সেটা কোন টেন্সে আছে তোমার ভাবতে হবে। সেটা হচ্ছে কি পাস্ট টেন্সে আছে, বুঝতে পারছো? তাহলে এই চারটা হচ্ছে পাস্ট টেন্সের কি অক্সিলিয়ারি ভার্ব। এই চারটা অক্সিলিয়ারি ভার্বের যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব কোন একটা সেন্টেন্সের মধ্যে পাওয়া গেলে সেটা হচ্ছে কি পাস্ট টেন্স। ওকে, তাহলে দেখো ফিউচার টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে মাত্র দুইটা, শ্যাল আর কি। শ্যাল উইল থাকা মানে কি ফিউচার টেন্সে আছে ওই সেন্টেন্সটা। একটা সেন্টেন্সে শ্যাল অথবা উইল থাকা মানে এটা ফিউচার টেন্সে আছে। আই শ্যাল গো টু ঢাকা, ইউ উইল কাম টুমরো, এরকম। হ্যাঁ, এটা ডেসক্রিপশন না, আমি কি ওই যে পারফেক্ট টেন্সের যে আলোচনা করলাম সেইগুলোর এক্সাম্পল লাগবে। এটা তোমরা নিয়ে রাখতে পারো, এটা কাজে লাগবে। এটা স্ক্রিনশট অথবা দেখে নাও। এটা আমি বুঝতেছি। দেখো আমি এবার পারফেক্ট টেন্সের এক্সাম্পল নিয়ে নিচ্ছি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, বোরিং ফিল করছো না কি না জানি না, তবে যদি তোমার শিক্ষার উদ্দেশ্য থাকে, শিক্ষার কিছু শিখবে, কিছু জানবে, এই উদ্দেশ্য বা এই নিয়মটা থাকে তোমার, তাহলে তোমার ক্লাসটা কি ভালো লাগবে। আর যদি শিক্ষার উদ্দেশ্য না থাকে, হ্যাঁ, জানার আগ্রহ না থাকে, তাহলে তোমার কিন্তু শুধু আমি কিছু চমকপ্রদ কথা বললাম, ঠিক আছে, তোমার ভালো লাগবে না চমকপ্রদ কথা দ্বারা। তো শিখার আগ্রহ নিয়ে ক্লাসটা দেখলে আশা করি ইনশাআল্লাহ কি ভালো লাগবে, কি এনজয় করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেখো আমরা এখানে চারটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, 1 2 3 চারটা সেন্টেন্স। তো চারটা সেন্টেন্সের মধ্যে আমরা কি বলে চারটা অক্সিলিয়ারি ভার্ব দেখবো। হ্যাঁ, চারটা সেন্টেন্সের মধ্যে চারটা কি দেখবো অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাবো। দেখো এই দেখো প্রথম সেন্টেন্স আছে আই হ্যাভ ইটেন রাইস, এখানে অক্সিলিয়ারি ভার্ব কোনটা? দেখো হ্যাভ। 2 নম্বর সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আছে ইউ হ্যাভ গন দেয়ার, এই যে দেখো হ্যাভ। নাম্বার 3 হি হ্যাজ রিটেন এ লেটার, হি হ্যাজ রিটেন এ লেটার, সে একটি চিঠি লিখেছে, হি হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। দে হ্যাভ প্লেড ফুটবল, এই যে হ্যাভ আরটা কি অক্সিলিয়ারি ভার্ব, দে প্লেড ফুটবল। এবার খেয়াল করো ব্যাপারটা, যে আমরা চারটা অক্সিলিয়ারি ভার্ব নির্ণয় করলাম, চিহ্নিত করলাম চারটা সেন্টেন্সের মধ্যে। আর এই চারটা অক্সিলিয়ারি ভার্বের পরে একটা প্রিন্সিপাল ভার্ব আছে, ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব। এটা কি দেখো ইটেন, এই যে হ্যাভের সাথে কি আছে ইটেন, এরপরে হ্যাভের সাথে কি আছে গন, এরপরে হ্যাভের সাথে আছে কি রিটেন, এরপরে হ্যাভের সাথে আছে
প্লেট। এই যে ইটেন, তারপরে গন, রিটেন, প্লেট, এই চারটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, তো ভার্বের তিনটা ফর্ম আছে, রূপ আছে। তোমরা জানো প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, আর হচ্ছে কি পাস্ট পার্টিসিপল আছে। এবার যে আমি তিন চিহ্নিত করলাম যে ইটেন, তারপরে যে গন, রিটেন, প্লেট, এই চারটা কি প্রিন্সিপাল ভার্ব। এই চারটা প্রিন্সিপাল ভার্ব কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে, পাস্ট ফর্মে, না পাস্ট পার্টিসিপলে? বুঝতে পারছো তারা শোনা কি? এই যে চারটা প্রিন্সিপাল ভার্ব আমরা দেখতে পাচ্ছি, ইটেন আছে, তারপর গন আছে, তারপর রিটেন আছে, তারপর কি প্লেট আছে। এই চারটা ভার্ব কি কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে, না পাস্টে, না পাস্ট পার্টিসিপল ফর্মে আছে? তারপর তোমরা এই যে ইটেন, এটা ইট, ইট মানে কি তোমরা জানো? এটা অর্থ কি? খাওয়া। এটা অর্থ খাওয়া। তারপর দেখো এই যে গো, গো মানে কি? যাওয়া। গো অর্থ যাওয়া। তারপর মনে WRITE, রাইট। রাইট মানে কি? লেখা, কোনো কিছু কি লেখা। তারপর প্লে, PLAY, প্লে, খেলা করা। প্লে মানে কি? খেলা করা। ইট খাওয়া, গো যাওয়া, রাইট লেখা, প্লে খেলা করা। এই চারটা ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, আর চারটা ভার্বই আছে প্রেজেন্ট ফর্মে আছে। কি ফর্মে আছে? প্রেজেন্টে আছে। এই ইটার একটা পাস্ট ফর্ম আছে হচ্ছে এট। কি ফর্ম এটা? পাস্ট। আর প্রেজেন্ট হলো ইট। এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? ইট। আর এটা পাস্ট ফর্ম হচ্ছে এট। ওয়ের পাস্ট ফর্ম আছে ওয়েট। রাইটের পাস্ট ফর্ম আছে রোড, রোড। প্লের পাস্ট ফর্ম আছে কি? প্লেট। ঠিক আছে? ঠিক এগুলোর কি আছে? পাস্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে। এটা হচ্ছে ইটেন। তারপর তুমি দেখতে পাচ্ছ এটা আছে গন, এটা হচ্ছে রিটেন, এটা আছে প্লেট। হ্যাঁ, এবার দেখো এই যে ইট, এই এটা হচ্ছে একটা ভার্ব, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা পাস্ট ফর্ম হচ্ছে কি? এট। এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? ইটেন। হচ্ছে কি? এটা ভার্ব, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা পাস্ট ফর্ম হচ্ছে কি? ওয়েট। আর এই ওয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? গন। রাইট ভার্বের প্রেজেন্ট, রাইট তো কি? লেখা। এই রাইটের পাস্ট ফর্ম কি? রোড। আর এই রাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? রিটেন, প্লে খেলা করা। এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লের পাস্ট কি? প্লেট। আর প্লের পাস্ট পার্টিসিপল কি? প্লেট। তো আমরা এই চারটা সেন্টেন্সের মধ্যে যে প্রিন্সিপাল ভার্বগুলো আমরা দেখলাম, যে তীর চিহ্নিত করলাম, যে ইটেন, রিটেন, তারপর গন, প্লেট, এই চারটা ভার্বই এই ভার্বের কোন ফর্মে? দেখো প্রেজেন্টে আছে, না পাস্টে আছে, না পাস্ট পার্টিসিপল আছে? বলো তো দেখি, কি বলবা? বলবা যে স্যার অবশ্যই এই ইটেন, গন, রিটেন, প্লেট এগুলো ভার্বের কি আছে? পাস্ট পার্টিসিপল আছে। ঠিক কিনা? একটা কথা, হ্যাঁ, ক্লিয়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাভ, যদি হ্যাভ এজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে সেটা কোন টেন্স? আচ্ছা, এভাবে না বলে যদি হ্যাভ এজ থাকে তাহলে সেটা কোন টেন্স আছে? একটু আমি লিখলাম, তোমরা একটা ফর্ম লিখে দিলাম, তোমরা সব নিলাম অথবা লিখলাম। হ্যাভ এজ থাকলে সেটা ভার্বের কি ফর্ম? মানে হ্যাভ এজ থাকাটা, একটা সেন্টেন্সের মধ্যে হ্যাভ এজ থাকা মানে সেটা কি? প্রেজেন্ট। সেটা কি? প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, আলহামদুলিল্লাহ। তো এরপরে হ্যাভেস থাকার পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে সেটা হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে তোমরা এতক্ষণ আলোচনা এটা বুঝতে পারলা স্যার এই চারটা সেন্টেন্স হচ্ছে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক না? আশা করি তোমাদের ব্যাপারটা কি পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার দেখো এই চারটা সেন্টেন্স দ্বারা আমরা করবো এখন পাস্ট পার্টিসিপল তৈরি করবো। তৈরি করবো পাস্ট পার্টিসিপল। শুধুমাত্র একটা কাজ আমাদের, দেখো এখানে আমরা যে হ্যাভের জায়গায় শুধু হ্যাড লিখবো, এই হ্যাডের জায়গায় হ্যাড লিখবো, হ্যাড হবে, হ্যাড হবে। ঠিক আছে? হ্যাড, জেডি হ্যাড, এইচডি হ্যাড, এইচডি হ্যাড।
দেখো আগের সেন্টেন্সগুলোই আছে, আগের যে 4টা সেন্টেন্স আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ওই 4টা সেন্টেন্সই কি এখানে লেখা আছে, ওই 4টা সেন্টেন্স কি এখানে কি আছে লেখা আছে। Yes, I had eaten rice. You had gone there. He had written a letter. They had played football. এই হ্যাড থাকা মানে একটা সেন্টেন্সের মধ্যে হ্যাড থাকা মানে কি সেটা পাস্ট টেন্সে আছে, ক্লিয়ার। আর হ্যাডের পরে ভার্বের কি পাস্ট পার্টিসিপল আছে, ইটেন, গন, রিটেন, প্লেড। আর হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকা মানে সেটা হচ্ছে কি কি বলে পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এরপর দেখো আবার হেড, হেড মুছে ফেলবো আমরা। এই হেড কি করবো মুছে ফেলবো, হেড মুছে ফেলবো, এই হেডও মুছে ফেলবো, মুছে ফেলবো। এখানে আমি লিখবো shall have. আলহামদুলিল্লাহ, এবার আমরা আরেকটা টেন্স শিখেছি। পারফেক্টের দুইটা আমাদের আলোচনা করা শেষ, প্রেজেন্ট পারফেক্টও শেষ, পাস্ট পারফেক্টও শেষ, লাস্ট 3 নাম্বার হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স ওই 4টা সেন্টেন্সই আছে। আমি আরও অনেক লিখতে পারতাম, কিন্তু আসলে যে এখানে যে ফর্মেট আমি লিখেছি, ঠিক আছে, এটা দ্বারা তোমাদের বোঝার জন্য কি বুঝতে সহজ হবে। তো এই সহজের কারণে আমি 4টা সেন্টেন্স কি লিখে গিয়ে এটার দ্বারা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট তৈরি করলাম, ঠিক আছে। তো আসলে এই নিয়ম তোমরা হয়তো শিখবা একটা, সেটা দিয়ে কি সেটাও অ্যাপ্লাই করবা, কি হাজার হাজার সেন্টেন্স তৈরি করবা। একটা সেন্টেন্স একটা গঠন শিখলা, তো সেটা দ্বারা কি হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যায়, ঠিক আছে। ওকে, দেখো আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। আচ্ছা, এবার ইউ উইল হ্যাভ গন দেয়ার, হি উইল হ্যাভ রিটেন এ লেটার, দে উইল হ্যাভ প্লেড ফুটবল। তোমরা দেখো প্রথম সেন্টেন্সে শ্যাল আছে, পরের সেন্টেন্সে উইল, পরেরটা উইল, আর শ্যাল উইল থাকা মানে কোন টেন্স? শ্যাল উইল কোন টেন্সের অক্সিলিয়ারি? একটু লিখলাম ফিউচার টেন্সের অক্সিলিয়ারি। কোন টেন্সের? ফিউচার টেন্সের অক্সিলিয়ারি। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে এই 4টা সেন্টেন্সে কি ফিউচার টেন্সে আছে, ভবিষ্যৎকালে আছে। হ্যাঁ, এটা হলো। দ্বিতীয় কাজ হচ্ছে এখন শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে উইল হ্যাভ, এরপরে যে ভার্বগুলো আছে প্রিন্সিপাল ভার্ব, ইটেন, রিটেন, তারপর গন, প্লেড, এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর পরে ভার্বে যদি পাস্ট পার্টিসিপল থাকে সেটার নাম হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। এই হলো পারফেক্ট টেন্সের আলোচনা। তাহলে আমরা কন্টিনিউয়াসের 6টা টেন্স পেলাম, ইনডিফিনিটের পেলাম এটা 3টা, পারফেক্টেরও পেলাম এটা 3টা, এই টোটাল হচ্ছে কি 12টা টেন্স। তোমরা ইংরেজি যত সেন্টেন্স লিখবা অথবা কথা বলার ক্ষেত্রে কি বলে স্পিকিং ইংলিশ যেটা বলে, ওই ক্ষেত্রে তোমরা করবো এই 12টা টেন্স কে সামনে রেখে তোমরা কি বাক্য লিখবা অথবা ইংরেজিতে কি কথা বলবা, ঠিক আছে। এই জন্য ইংরেজিকে বলা হয়, ইংরেজির যে প্রাণ হচ্ছে কি টেন্স, এটা বলা হয় কি ইংরেজির প্রাণ হচ্ছে কি টেন্স। তুমি টেন্স ছাড়া কোনো বাক্য লিখতে পারবে না ইংরেজিতে, লিখলে সেটা গ্রামাটিক্যালি কি মিস্টেক, ভুল। এই টেন্স ছাড়া তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না, সেটা গ্রামাটিক্যালি মিস্টেক, ঠিক আছে। তো দেখলাম তো আশা করি আলহামদুলিল্লাহ তোমরা কি
ক্লাসটা কি উপভোগ করছো এবং কি টেন্সের যে আলোচনা মোটামুটি একটা আমি কি করলাম একটা শর্ট ওয়েতে আলোচনা করার চেষ্টা করলাম। আসলে গ্রামার একটা ব্যাপক একটা কি আলোচনা, হ্যাঁ, তো এটা আর কি শর্ট করে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আমি কি এর আগে 2টা ক্লাস নিয়েছি টেন্সের উপরে, আজকে 3 নম্বর ক্লাসের জন্য আমি কি করার চেষ্টা করলাম। হ্যাঁ, এখন আমি টেন্স আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ করলাম। এই কি বলে অক্সিলারি ভার্ব তোমরা দেখতে পেলাম যে এমিজার আছে, হ্যাভেস আছে, ডুডাল আছে, দেখো না, তারপরে ওয়াজার আছে, হেডডিড আছে, তারপর শ্যালউইল আছে, হ্যাঁ দেখলা। হ্যাঁ, তো এই অক্সিলারি ভার্বগুলা এখানে এমিজার 3টা, এই 3টা তো প্রেজেন্ট। এখন এই 3টা অক্সিলারি ভার্ব তো হবে না। একটা সেন্টেন্সের মধ্যে তুমি এটা সেন্টেন্স বললা, একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকে, কি থাকে, সাবজেক্ট থাকে, কর্তা থাকে। সাবজেক্ট মানে কি, কর্তা। তো ওই কর্তার মাধ্যমে কাজটা হয়। তো ওই সাবজেক্টের সাথে তো কি বলে 3টা অক্সিলারি ভার্ব বসবো না, একটা বসবো। অ্যামিজার 3টা আছে অক্সিলারি ভার্ব, এই 3টা থেকে কি যে কোনো একটা হবে সাবজেক্টের সাথে বসবে আর কি। হ্যাঁ, ওয়াজ ওয়ার 2টা, এই 2টা থেকে যে কোনো একটা হবে। তারপরে হ্যাভ এস 2টা অপশন, এই 2টা থেকে একটা হবে, ঠিক না। হেড তো একটা আছে, সবার সাথেই হয়। হ্যাঁ, তারপরে শ্যালউইল 2টা থেকে একটা হবে, 2টা তো হবে না, সুতরাং তারপরে ডুডাস আছে। হুম, তো এই দুইটাও, এই 2টা অক্সিলারি থেকে 2টা কি একটা সাবজেক্টের সাথে হবে না, যে কোনো একটা হবে। দেন কোন ক্ষেত্রে হয়, কোন ক্ষেত্রে ইজ হয়, কোন ক্ষেত্রে আর, কোন ক্ষেত্রে ওয়াজ ওয়ার, হ্যাভেস, এই ডুডাস, তারপরে শ্যালউইল, এগুলো হয়। এটা একটু আলোচনা আমি এই কি বলে এখানে একটু করতেছে, সবাই একটু লিখো। I প্লাস এম, এক বচনে প্রেজেন্ট টেন্স এ is
সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এটা আমি চার্ট এখানে আঁকলাম। হ্যাঁ, চার্ট আঁকলাম, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে, সহায়ক হবে বলে আমি আশা করি। আর তো এই কি বলে, এই চারটা যদি তোমাদের কি কাজে লাগে, তো অবশ্যই লাগবে। তাহলে তোমরা যদি উপকৃত হও, সেটাই আমার জন্য কি আলহামদুলিল্লাহ, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। দেখো এখানে একটা চার্ট করলাম, দেখো যে আই প্লাস এম লিখেছি, আই প্লাস এম, অর্থাৎ আই এই যে একটা কি বলে পার্সোনাল প্রোনাউন, এই আয়ের সাথে সর্বদা এম হবে। আয়ের পরে তুমি কি করবা, এম বসাইবা। হ্যাঁ, আয়ের পরে এম। আর তোমাদের একটা বাকি রয়ে গেছে, বাকি আছে এখানে। past tense এ was, এখন চারটা পরিপূর্ণ হইল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি বলতে গেছিলাম, যে আয়ের সাথে কি বসবে, এম। তুমি আয়ের সাথে ইচ্ছা করলে ইজ বসাইতে পারবে না, আয়ের সাথে আর বসাইতে পারবে না, ঠিক আছে। আয়ের জন্য ফিক্স হচ্ছে এম, এমটা শুধুমাত্র আয়ের জন্যই কি সৃষ্টি হয়েছে। এক কথায় এমটা সৃষ্টি হয়েছে কিসের জন্য, আয়ের জন্য। আই ফর এম, আই ফর এম, অথবা এম ফর আই, এম ফর আই, এম সৃষ্টি হয়েছে কার জন্য, আয়ের জন্য, তাই এর সাথে কি হবে, এম হবে। এরপরে প্রেজেন্টেশনের মধ্যে যদি তুমি সাবজেক্টটাকে এক বচন পাও, সাবজেক্টটা কি পাও, এক বচন পাও, তখন সেক্ষেত্রে তোমার ইজ বসাতে হবে। কি বসাতে হবে, ইজ। আর যদি প্রেজেন্ট টেন্সে সাবজেক্টটা বহুবচন হয়, সাবজেক্টে কি হয়, বহুবচন, মানে একের অধিক হয়, দুইজন হতে পারে, তিনজন, আরো বেশি, তো সেক্ষেত্রে কি করবে, আর বসাতে হবে, আর বুঝা গেছে, আর বসে দিব। আর যদি ইউর ক্ষেত্রে, ইউটার সাথে সবসময় আর হয়, এটা ইউর সাথে কি আর ফিক্সড, আর ফর ইউ, এম ফর আই, আর ফর ইউ, এম ফর আই, আর ফর কি ইউ, ঠিক আছে। আর বাকি তো এই দুটা সূত্র, যে এক সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে প্রেজেন্ট টেন্স ইজ হবে, সাবজেক্ট বহুবচন হলে প্রেজেন্ট টেন্স কি হবে, আর হবে, ঠিক আছে। উদাহরণ মনে করো, বললাম যে হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, হি মানে কি, সে মানে কতজন, একজন, তার মানে এক বছর, এজন্য এখানে হি ইজ হয়েছে। তুমি লেখো এরকম হি আর গোয়িং টু স্কুল, তাহলে কি এটা ভুল, ঠিক আছে। এরপর মনে করো দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, অথবা দে আর রিডিং, অথবা দে আর স্টাডিং, হ্যাঁ, দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। এখানে দে হচ্ছে, দে এর অর্থ কি, তারা অথবা তাহারা, তাহারা অথবা তারা দ্বারা একের অধিক বোঝানো হয়, বহুবচন, এই জন্য এখানে দে এর সাথে অক্সিলারি কি নেওয়া হয়েছে, আর। যদি তুমি দে ইজ লেখো তাহলে সেটা কি, ইনকারেক্ট, ভুল, ঠিক আছে, সঠিক নয়।
ঠিক না? তো দে আর হবে, তাহলে এক বচনে ইজ হয়, বহু বচনে কি হয়, আর হয়। আরেকটা মজার ব্যাপার আমি তোমাদের এখানে বলি, তো এটা মানে বইয়ের ভাষা না, তো এটা এমনি বলার জন্য বলতে সাথে এটা তোমাদের মনে থাকে। দেখো একটু খেয়াল করো তো, স্বাভাবিকভাবে ইজ লেখার জন্য অক্ষর আমাদের কয়টা দরকার? ইজ লেখার জন্য কয়টা অক্ষর বা লেটার দরকার? দেখো 1 2, আই আর এস দুইটা, আর আর লেখার জন্য কি এ আর আর, এ আর ই আর তিনটা। তো বেশি কোনটা? অবশ্যই আর লিখতে তিনটা অক্ষর, এটা বেশি, আর এই লিখতে অক্ষর দুইটা, এটা হচ্ছে কম। তো কমের জন্য কি হয় কম, বেশির জন্য বেশি। মানুষ মনে করো 10 জন মেহমান তোমার বাড়িতে আসলো, হ্যাঁ, বেড়াতে, আর প্রতিবেশীর বাড়িতে 20 জন মেহমান আসলো, অথবা তোমার বাড়িতে আসলো, মনে করো একবার আসলো 10 জন মেহমান, আর একবার 20 জন আসলো। তো এই মেহমানদেরকে তুমি যে আপ্যায়ন করবে, খাওয়াবে, ঠিক আছে, রান্না বান্না করে, তো সেটা কিন্তু 10 জনের ক্ষেত্রে মানে তুমি যে পরিমাণ খাবার রান্না করবে বা যে পরিমাণ খাবার পরিবেশন করবে, 20 জনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা কি সে পরিমাণ খাবার রান্না করবে না, অথবা সে পরিমাণ খাবার কি পরিবেশন করবে না। 20 জনের জন্য বেশি খাবার রান্না করবে, বেশি খাবার কি পরিবেশন করবে 10 জনের তুলনায়, ঠিক? এক বচন হচ্ছে কম বহু বচনের তুলনায়, এই জন্য এক বচনের ক্ষেত্রে কি হবে, ওই কম অক্ষর দিয়ে যে শব্দটা লেখা হয় আই এস ইস, সেটা ব্যবহার করবে। আর বহু বচনের ক্ষেত্রে ঠিক এইখানে তুমি দেখতে পাবে যে বহু বচনের প্রেজেন্ট টেন্সে কি হবে, বহু বচন বেশি, কারণ হ্যাভ লিখতে 4টা অক্ষর আর হ্যাজ লিখতে 3টা অক্ষর, হ্যাভের তুলনায় কম, জন্য এক বচন হবে হ্যাজ, বহু বচনে কি হ্যাভ। যেমন বলতে হবে যে হি হ্যাজ গন, এই যে আমরা এখানে লিখেছিলাম না, তো সেন্টেন্স তো বুঝে ফেলছি, হি হ্যাজ গন টু স্কুল, হি অথবা শি হ্যাজ রিটেন এ লেটার, ঠিক আছে, শি হ্যাজ রিটেন এ লেটার, শি অথবা হি, অথবা একটা নাম বললাম, মনে করো এই রাজন, রাজন হ্যাজ প্লেড ফুটবল। রাজন হচ্ছে কি একজন, একটা ছেলের নাম, একজন কি বালকের নাম, একজন ছেলের নাম, তো রাজন একজন, এই জন্য রাজন হ্যাজ হয়েছে, রাজন হ্যাভ দেওয়া যাবে না, কারণ রাজন একজন, আর এক বছর হলে কি হ্যাজ হয়। আর মনে করো বললো যে উই, উই মানে কি আমরা, অর্থ কি আমরা, আমরা মানে কি একজনকে বোঝানো না, অবশ্যই কি কমপক্ষে 2 জন, আর এর অধিক মনে করতে পারে। তো উই হ্যাজ হবে না, উই হ্যাভ হবে, উই হ্যাভ, উই কি হবে হ্যাভ, বহু বচনের কারণে, হ্যাঁ, উই হ্যাভ হবে, উই হ্যাভ প্লেড ফুটবল, উই হ্যাভ ডিসকাসড দ্য ম্যাটার, উই হ্যাভ ডিসকাসড দ্য ম্যাটার, এরকম, ঠিক আছে। তো এক বছরে হ্যাজ হয় প্রেজেন্ট টেন্সে, আর বহু বছরে কি হয় হ্যাভ হয়। আর আয়ের ক্ষেত্রে সবসময় হ্যাভ, হ্যাভ ফর আই, হ্যাভ ফর আই, হ্যাভ ফর আই, এম ফর আই যেমন, হ্যাভ ফরও কি আই, তারপর আর ফর ইউ যেমন, আর ইউর জন্য, ঠিক, হ্যাভ হচ্ছে কি ইউর জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই অর্থাৎ আই আর ইউ হচ্ছে একটু ব্যতিক্রম। তুমি যে আমরা যে এখানে দেখলাম যে এক বছরের প্রেজেন্ট টেন্সে হ্যাজ হয়, কারণ আই মানে আমি, আমি মানে তো একজন, কারণ আমি মানে একজন, তাহলে এখন বলবো স্যার আমি মানে তো একজন, তাহলে এক বছরে হ্যাজ হয় বললেন, তাহলে আই হ্যাজ দেব, হবে না, আই হ্যাজ দিলে কি হবে না, আই হ্যাজ দিলে হবে না, কিন্তু হবে আই হ্যাভ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যেটা পাস্ট টেন্সে এক বচন, সাবজেক্ট যদি এক বচন হয় সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করবো, কি ব্যবহার করবো, ওয়াজ। আর বহু বচন হলে ওয়ার হইব, ওয়াজ লিখতে 3 অক্ষর, ওয়ার লিখতে 4 অক্ষর, 4 অক্ষর বেশি, বহু বচন এক বচনের তুলনায় বেশি, এজন্য বহু বচন ওয়ার, এক বচন কি ওয়াজ, তাহলে কি বলুন আই ওয়াজ এ স্টুডেন্ট, ঠিক আছে, অথবা আই ওয়াজ কি বলে ওয়াকিং, আই ওয়াজ ওয়াকিং, হ্যাঁ, অথবা মনে করো হি ওয়াজ ইটিং রাইস, শি ওয়াজ ইটিং রাইস, কাজল ওয়াজ ইটিং রাইস, এই যে কাজল বললাম, হি বললাম, শি বললাম, রাজন ওয়াজ রানিং, যে রাজন বললাম, এগুলো সব কিন্তু এক বচন। আর এক বচন হওয়ার ক্ষেত্রে দেখছো আমি মানে এবার কোনটা করতেছি ওয়াজ, রাজন ওয়ার বলা যাবে না, তারপরে কাজল ওয়ার বলা যাবে না, হি ওয়ার বলা যাবে না, শি ওয়ার বলা যাবে না, ঠিক আছে, আই ওয়ার বলা যাবে না, বলতে হবে আই ওয়াজ, এক বচনে ওয়াজ। আর বহু বচন হলে সেখান থেকে আমরা ওয়ার ব্যবহার করবো, যেমন দে ওয়ার, দে তারা, বহু বচন, ঠিক না, দে ওয়ার হবে। তারপর মনে করো ইউ, ইউর ক্ষেত্রে ওয়ার হয়, ওয়ার ফর ইউ, ঠিক আছে, ইউ ওয়ার হইব, ঠিক আছে, বুঝতে পারছো কথাটা। তারপরে কি মনে করুন উই ওয়ার হবে, ঠিক আছে। আর এই যে পাস্ট টেন্সে হ্যাভ বসবে কোথায়, হ্যাভ হচ্ছে কি এক বছরে বসবো, বহু বচনেও কি বসবে,
হেডটা সবার জন্য, হেড ফর অল, হেড ফর অল, হেড ফর অল, হেড ফর কি অল, হেড সবার জন্যই বসে। এরপর দেখো বাকি হলো আই প্লাস শেল, আয়ের সাথে শেল বসাইবা, আর বাকি ক্ষেত্রে ফিউচার টেন্সে কি উইল বসাই দিবা। আই শেল বলবো, আই শেল গো টু ঢাকা, আই শেল ডু দা ওয়ার্ক, ঠিক আছে এরকম। আর এরপর তুমি মনে করো ইউ বসাইলা, উই বসাইলা, দে বসাইলা, বা যে কোনো অন্য কিছু আই ছাড়া বসাইলা, তখন সেখানে তুমি কি করতে পারবা, উইল ব্যবহার করতে পারবা, ঠিক আছে। এটা স্ক্রিনশট নাও, আরেকটু লেখা বাকি আছে। দেখো আরেকটু কীভাবে লিখছি আমি তোমাদের বলতেছি, যে আমি অক্সিলারি ভার্ব লিখছিলাম কয়েকটা। এই দেখো এখানে আমরা এম পাইলাম, ইজ পাইলাম, আর পাইলাম, ঠিক না, হ্যাভ পাইলাম, তারপরে কি হ্যাজ পাইলাম, হ্যাভস পেয়েছি, তারপরে দেখো ওয়াজ পেয়েছি, ওয়ার পেয়েছি, এই তারপরে কি শ্যাল পেয়েছি, উইল পেয়েছি, বাকি আছে তো এই যে হ্যাড, সাতটা হ্যাডও পেয়েছি, বাকি আছে কি জানো, ডু ডাস ডিড, মনে আছে, ডু ডাস ডিড, এই তিনটা কিন্তু অক্সিলারি, ডু ডাস ডিডটাও কি অক্সিলারি, তবে ডু ডাস ডিড অক্সিলারি, আবার এটা কখনো কোনো প্রিন্সিপাল ভার্ব হিসেবে কি করে, কাজ করে, বুঝতে পারছো না। এখন ওই তিনটা লিখে দেবো, একটু স্ক্রিনশট নাও তোমার, লেখো যে বলছো। এক বচন ও বহু বচনে, টেন্সে ডু বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ডাজ হবে, পাস্ট টেন্সে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আরেকটা চার্ট তৈরি করলাম। আসলে আটটা বলতে কি ওই চারটাই, ঠিক আছে, ওই চারটে ধরো, এটা মনে করতে পারো শেষ অংশ, বা ওইটার ওই অংশের মধ্যে আছে, হ্যাঁ। তবে এক বছর ও বহু বছর উভয় ক্ষেত্রেই প্রেজেন্ট টেন্সে ডু বসে। এই ডু কার সাথে হবে, এক বছরের সাথে হবে, বহু বছরের সাথে কি হবে, এরকম না ডু এক বছরের বসাই বা, ঠিক আছে, অপশন নাই, এই ডুটা সবার সাথেই বসে, কোথায়
ঠিক আছে। তারপরে ডিড, এটাও সবার সাথে বসে, ডিডও সবার সাথে বসে, ডুও সবার সাথে বসে। তবে ডু আর ডিডের মধ্যে পার্থক্য কি? ডু হচ্ছে প্রেজেন্ট টেন্সের অক্সিলিয়ারি, আর ডিড হচ্ছে কি পাস্ট টেন্সের অক্সিলিয়ারি, এতটুকু পার্থক্য। আর ডু ডিড সবার ক্ষেত্রে বসবে, ঠিক আছে, শেষ কথা। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ডাজ হবে। শুধুমাত্র অনলি ইন প্রেজেন্ট টেন্স, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় আর সাথে সাথে সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়, তবে সেক্ষেত্রে কি হবে? ডাজ হবে। বোঝা গেছে? ডাজ হবে। এর একটা আমি লিখতে পারি ডাজ অথবা এই বার প্লাস এস অথবা এস বসে, ঠিক আছে। এখন থার্ড পারসন কি, সিঙ্গুলার নাম্বার কি, এটা একটু বুঝাবো। আগে এটা স্ক্রিনশট নাও অথবা লেখো, তারপরে আমি এটা যাচ্ছি। হ্যাঁ, চালাচ্ছি। নিজে স্ক্রিনশট। আচ্ছা, মনোযোগ মনোযোগ, ক্লাসে মনোযোগ দাও। ক্লাস তো কাজে লাগবে। দেখো, পারসন, আমরা উপরে লাইনটা পুরো সম্পূর্ণ মুছে ফেলি। পার্সনের আলোচনায় যাই। হ্যাঁ, ফেললাম। এবার দেখা হচ্ছে পার্সন, পার্সন পুরুষ। ইংরেজি গ্রামারে অথবা ইংলিশ গ্রামারে, বাংলা ব্যাকরণে একটা গ্রামাটিক্যাল টপিক আছে অথবা একটা ব্যাকরণের কি আছে, আলোচনা আছে। এটা হচ্ছে পার্সন অথবা কি পুরুষ, পার্সন অথবা কি পুরুষ। পুরুষ মানে যে কি বলে, যে নারী পুরুষ যে ব্যাপারটা, যে ধরো আমি একজন পুরুষ মানুষ, হ্যাঁ, পুরুষ মেল, অথবা মনে করো নারী ফিমেল, ঠিক আছে, ম্যান উমেন যেটা আছে না, এই ম্যানটাকে নির্দেশ করতেছে না, যে কোনো পুরুষ ব্যক্তিকে না। এই পার্সন দ্বারা একজন নারীও পুরুষ হতে পারে, কি একজন নারীও কি পুরুষ হতে পারে। কিসের ভাষায়? ব্যাকরণের ভাষায়, গ্রামারের ভাষায় একজন নারীও কি পুরুষ, পুরুষ তো পুরুষই, নারীও কি পুরুষ। এমনকি ধরো এই যে একটা স্টিক লাঠি, হ্যাঁ, এই যে আমার হাতে মার্কার দেখতে পাচ্ছ, এই যে হোয়াইট বোর্ডটা, সব এগুলো কি পুরুষ। হ্যাঁ, কি তো, হ্যাঁ, মজা ব্যাপার না। আচ্ছা, এই লাঠি আবার এটা পুরুষ হয় কেমনে? এটা এটা তো পুরুষ না, নারীও না, ঠিক না, এটা না ছেলে না মেয়ে, ঠিক না, না ছেলে না মেয়ে, তারপরে এটা কি পুরুষ। একজন নারী, একজন নারী কি, সেও কি ব্যাকরণের ভাষায় পুরুষ। আচ্ছা, দেখি আমরা তাহলে কি সেটা কিভাবে। দেখো, পার্সন তিনটা প্রকার আছে। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, ফাঁকা রেখে দেখি আছে। ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ, খুব ভালো পুরুষ, নাকি সুপুরুষ, এরকম। সেকেন্ড পার্সন মানে মধ্যম পুরুষ, থার্ড পার্সন মানে নাম পুরুষ।
ফার্স্ট পারসন উত্তম পুরুষ, সেকেন্ড পারসন কি মধ্যম পুরুষ, আর থার্ড পারসন কি এই নাম পুরুষ। বলবা স্যার মানে তিনজন পুরুষ পাশাপাশি দাঁড়ায় আছে, আমি দাঁড়ালাম, আমার পাশে একজন, তার পাশে কি আরেকজন, তো মাঝখানে যে আছে মিডলে সে হচ্ছে মধ্যম পুরুষ। এরকম ব্যাপারটা এরকম কিন্তু না, ঠিক আছে, এরকম না আসলে। এখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন আমি লিখলে তোমরা বুঝবো আসলে ফার্স্ট পারসন কি কি আছে। ধরো আই, মি, মাই, উই, আস, আওয়ার। আই, মাই, উই, আস, আওয়ার। সেকেন্ড পারসন ইউ, আর হচ্ছে ইউ। ফার্স্ট পারসন ও, সেকেন্ড পারসন ছাড়া বাকি সব হচ্ছে থার্ড পারসন। দেখো ফার্স্ট পারসন কি আছে, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই ছয়টা হচ্ছে কি ফার্স্ট পারসন। তারপরে সেকেন্ড পারসন হচ্ছে কি ইউ আর ইউ, এই দুইটা। আর থার্ড পারসন কি ওই ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ছাড়া বাকি যত কিছু আছে পৃথিবীতে সব থার্ড পারসন, বুঝছো না? যদি আমি বলি মার্কার কি পারসন, থার্ড পারসন। স্টেক কি পারসন, থার্ড পারসন। পেন কলম কি পারসন, থার্ড পারসন। দি সান সূর্য কি পারসন হবে, থার্ড পারসন। দি মুন থার্ড পারসন। দি আর্থ থার্ড পারসন। দ্য ওয়ার্ল্ড থার্ড পারসন। টিচার স্টুডেন্ট থার্ড পারসন, ঠিক আছে। দে থার্ড পারসন, কি পারসন, থার্ড পারসন। বুঝতে পারছো? চেয়ার, টেবিল, লাইট, বিল্ডিং, রিভার, ওশেন, সি, হ্যাঁ এরকম। অর্থাৎ ওইখানে ছয়টা দেখতে পাচ্ছ, এখানে দুইটা। এইগুলো ছাড়া বাকি যত কিছু আছে পৃথিবীতে সব থার্ড পারসন। সব কি পারসন, থার্ড পারসন বা নাম পুরুষ। থার্ড পারসন বা কি নাম পুরুষ। আর যদি বলি আই, ফার্স্ট পারসন। মি, মাই, এগুলো কি পারসন, থার্ড পারসন। উই, আস, আওয়ার, এগুলো কি থার্ড পারসন। ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন। বুঝা গেছে? এখন এটা একটা আচ্ছা, আমরা এতগুলো মানে কি বলে যে আমরা পড়াচ্ছিলাম কি পারফেক্ট, পারফেক্ট, তো পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই পারফেক্টনেসের আলোচনা শেষ করার পর আমরা কি ওই যে অক্সিলারি ভার্বটা, ভার্বগুলো, যে অক্সিলারি ভার্ব কোন অক্সিলারি ভার্বগুলো কোন সাবজেক্টের সাথে বসে সেটা আলোচনা করতে গিয়ে আমরা কি করতে 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 একসময় কোথায় আসলাম, পার্সনে আসলাম, ঠিক না? তো এর মধ্যে আমাদের এই 3 নম্বরটা আমাদের কি কাজে লাগতেছে, ওই যে কোন অক্সিলারি ভার্ব কোন সাবজেক্টের সাথে বসে, এটার জন্য আমার এই আলোচনা আনতে হবে। হ্যাঁ, তো আমরা দেখো লিখেছিলাম সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, মনে করো হি, এটা হি কি পারসন হবে, বলে দেখি কি পারসন, ফার্স্ট হবে, সেকেন্ড হবে না থার্ড হবে, অবশ্যই থার্ড। লিখলাম মনে করো শি কি পারসন হবে, থার্ড পারসন, ঠিক না? লিখলাম মনে করো একটা নাম রাকিব কি পারসন হবে, থার্ড পারসন। দেখতে পেলো তোমরা, হে শি রাকিব, থার্ড পারসন। আচ্ছা, আর একটু কথা লিখে নিই আমরা। দেখো মাঝখানে এখানে নিম্ন লিখতেছি যে নাম্বার। নাম্বার মানে কি সংখ্যা, সংখ্যা বা বচন, সংখ্যা বা বচন, যে নাম্বার সংখ্যা বচন। এটা কিন্তু কি আছে, একটা আছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার, আর একটা আছে কি প্লুরাল, প্লুরাল এক বচন কি বহু বচন। নাম্বার বা সংখ্যা বা বচন, নাম্বার তো সংখ্যা বা বচন, এটা কি দুইটা। সিঙ্গুলার আছে কি প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন আর প্লুরাল মানে কি বহু বচন। তো তোমরা এখানে দেখো তো একটু যে হি
শি রাকিব, হি শি রাকিব। হি মানে সে মানে সে, রাকিব তো একটা ছেলের নাম, একজন ছেলের নাম, ঠিক আছে। এই সে এই হি হচ্ছে কি মেল প্রোনাউন নাকি, পুরুষের ক্ষেত্রে হিটা ব্যবহৃত, আর মহিলা বা নারীর ক্ষেত্রে, বালিকার ক্ষেত্রে শি প্রোনাউনটা ব্যবহৃত হয়। তো এই হি সি সে, হি আর সে অর্থ কি সে মানে কয়জন, একজন, তাহলে এটা কি সিঙ্গুলার নাম্বার। রাকিব একটা ছেলের নাম, লিখলাম মনে করো মারিয়াম, এটা কি মেয়ের নাম, ঠিক আছে, একজন মেয়ের নাম। তাহলে রাকিব মারিয়াম এটাও কি সিঙ্গুলার নাম্বার, তাহলে হি সি সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? এখন সিঙ্গুলার নাম্বার, তবে হি সি রাকিব মারিয়াম এগুলো সবই কি পারসন, থার্ড পারসন। তাহলে আমরা দেখো এই হি সি রাকিব মারিয়াম এই চারটা যে শব্দ আমি লিখলাম, এই চারটা শব্দ কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। কি বলছেন দুইটা কথা খুব মনোযোগী দিব। থার্ড পারসন এবং কি সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসনও আবার সিঙ্গুলার নাম্বারও। আর এই যখন একটা সাবজেক্ট থার্ড পারসনও হয়, কি হয়, থার্ড পারসন হয়, কি পারসন, থার্ড পারসন হয়, এবং সাথে সাথে সিঙ্গুলার নাম্বার হয়, দুইটা শর্ত। থার্ড পারসন হবে, সিঙ্গুলার নাম্বারও হবে, থার্ড পারসন হবে, সিঙ্গুলার নাম্বারও হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই আমরা কি করবো, ওই যে ডাস এই অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে পারবো। অথবা এটা কখনো প্রিন্সিপাল বা বিষয় বসে এটা ব্যবহার করবো, অথবা এই ভার্বের সাথে এস যুক্ত করতে পারবো। তবে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হতে হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, নো, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, মানে এস বসার কোনো সুযোগই নেই, ঠিক না। পারফেক্টও হইব না, পারফেক্ট মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, সেটাও হইব না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ আসলে কি বুঝতে পারলাম, যে একটা সাবজেক্ট থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রেই আমরা কি ডাসটা ব্যবহার করতে পারবো, অথবা ভার্বের সাথে এস যুক্ত হবে, আর সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তবে মজার বিষয় হচ্ছে এই এটা সাবজেক্ট যদি থার্ড পারসন হতে পারে, তবে যদি সিঙ্গুলার না হয়, প্লুরাল হয়, মনে করো লিখে আমি দে, তারা, ঠিক আছে, লিখলাম। এরপর মনে করে লিখলাম দি ম্যান, এটা কিন্তু বহু বচন, ম্যান, আমি আর ম্যান। দি মনে কর চেয়ার্স লিখলাম, চেয়ার্স, অথবা দি পেন্স লিখলাম। দে মানে কি তারা, কি পারসন, দে কি পারসন, থার্ড পারসন। দ্য ম্যান কি পারসন, থার্ড পারসন। দি চেয়ার্স কি পারসন, থার্ড পারসন। দি পেন্স কি পারসন, থার্ড পারসন। বুঝলাম? তবে দে মানে তারা, তারা দ্বারা একজনকে বোঝায় না, একের অধিক বোঝায়, সেটা হচ্ছে কি প্লুরাল নাম্বার, বহুবচন। কি নাম্বার, প্লুরাল নাম্বার, বহুবচন। দে ম্যান অনেক, মানে একের অধিক পুরুষ বোঝানো হচ্ছে, পুরুষ মানুষ, এটা হচ্ছে মানুষ, হ্যাঁ, এটা ওই পুরুষ না, যে আমরা পুরুষ জাতি সেটা, হ্যাঁ, বহুবচন। দ্য চেয়ার্স বহুবচন, দ্য পেন্স বহুবচন, এগুলো সবই থার্ড পারসন, ঠিক। দে, দ্য ম্যান, দ্য চেয়ার্স, দ্য পেন্স, এগুলো সবই থার্ড পারসন, তবে এগুলো সিঙ্গুলার নাম্বার না, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার, প্লুরাল কি নাম্বার, বহুবচন। এই জন্য থার্ড পারসন আছে, কিন্তু যেহেতু এটা কি থার্ড পারসন হওয়া সত্ত্বেও এই সাবজেক্টগুলো সিঙ্গুলার না, প্লুরাল, এই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে কি বলে ডাস, তারপরে ভার্বের সাথে এস ইএস, এটা আমরা ব্যবহার করতে পারবো না, না, না পারবো নয়কা না। আশা করি বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানেই আলোচনা শেষ করতেছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। মে আল্লাহ ব্লেস ইউ। তোমরা আমার জন্য পুরো দোয়া করে, আল্লাহ তাআলা কি সুস্থ সবল রাখেন এবং ঈমান আমলের সহিত আমাদের সবাইকে আল্লাহ তাআলা কি করেন, জীবিত রাখেন, আর ঈমানের সহিত আমাদের মৃত্যু দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে মজলিস শেষ হওয়ার দোয়া, মজলিসের কাফারা। আমরা একটা মিটিং করলাম, একটা মজলিস করলাম, যে কোনো একটা কিছু কথাবার্তা বললাম, এর মধ্যে আমরা মানুষ তো, ঠিক আছে, অনেক ভুল ত্রুটি হয়, আমরা ভুল ত্রুটি উঠতে নয়, তো এই ভুল ত্রুটি হয়, কখনো কখনো আমাদের দ্বারা কি কথাবার্তা দ্বারা আমাদেরকে পাপও হয়, গুনাহ হয়, ঠিক আছে। তো যদি এই কি বলে মজলিস শেষে কেউ এই দরবারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তো মজলিসের জন্য একটা কাফারা হয়ে যায়, মানে ছোটো ছোটো ভুল ত্রুটিগুলো এবং পাপ এগুলো আল্লাহ তাআলা কি করে মাফ করে দেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।